স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের সংকট সম্ভাবনার কথা জানাবার, কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। 1950 সাল থেকে প্রতি বছর দিবসটি পালিত হয়। এবার বিশ্ব স্বাস্থ্য দিবসে মাতৃ ও শিশু স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। দেশে গত 2 দশকে মা ও শিশুর স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য অগ্রগতির পর তা থমকে গেছে। এতে নবজাতক ও মাতৃমৃত্যু হার একই জায়গায় অবস্থান করছে। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে চলতে থাকলে বাংলাদেশকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি পূরণে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবশেষ প্রতিবেদন অনুযায়ী 2023 সালে বাংলাদেশে 1 লাখ শিশু জন্ম দিতে গিয়ে 123 জন মায়ের মৃত্যু হয়েছে। একই বছর বাংলাদেশে প্রতি 1000 জীবিত শিশুর জন্মের পর 21 জনের মৃত্যু হয়েছে। এসব নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয় মা শিশুর স্বাস্থ্য এসডিজি লক্ষ্যমাত্রা পূরণে চ্যালেঞ্জ। আমাদের সাথে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাওয়াদুল হক এবং কুমিল্লা থেকে কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার মোসলে উদ্দিন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের মানচিত্রে। আমি শুরুতেই আসতে চাইব অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাওয়াদুল হক আপনার কাছে। আপনার কাছে কি মনে হয় যে এই মুহূর্তে বাংলাদেশে মা এবং শিশুর স্বাস্থ্যের অবস্থাটা কেমন? ধন্যবাদ। আজকে বিশ্ব স্বাস্থ্য দিবস 7ই এপ্রিল। আমরা সবাই জানি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতি বছর 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করে থাকে। আমি একটু সংক্ষেপে যদি ইতিহাসটা বলি, তাহলে দেখা যাচ্ছে যে 1946 সালের জুলাইতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কনস্টিটিউশনটা অনুমোদিত হয় এবং সেই আলোকে 1948 সালের 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যক্রম শুরু হয়, অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার জন্ম হয় বলতে পারি আমি। সেই দিনটিকে স্মরণ করে রাখার জন্য প্রতি বছরই 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়। এটা 1950 সাল থেকে শুরু হয়ে আজ পর্যন্ত এই দিবসটি পালিত হয়ে আসছে। প্রতি বছরই সেই বছরের সবচাইতে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়টিকে স্বাস্থ্যের স্লোগান হিসেবে নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার সদস্য দেশগুলোর সরকার এবং স্বাস্থ্য ব্যবস্থাপনাকে অগ্রাধিকার ভিত্তিতে সেই বিষয়ে কাজ করার জন্য উদ্বুদ্ধ করে এবং সহযোগিতা করে থাকে। এবছরের প্রতিপাদ্য বা স্লোগান হচ্ছে হেলদি বিগিনিংস, হোপফুল ফিউচার্স। বাংলায় যদি এটাকে যে তর্জমা করা হয়েছে সেটা হলো জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত। বিশ্বব্যাপী স্বাস্থ্যের এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার সকল সদস্য দেশের সরকার এবং স্বাস্থ্য ব্যবস্থাপনার সকল কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য তারা উদ্যোগ গ্রহণ করেছে এবং তাদেরকে এ ব্যাপারে উদ্বুদ্ধ করছে। আমি যদি একটু স্ট্যাটিস্টিক্স আপনাদের সামনে তুলে ধরি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের মাতৃস্বাস্থ্য এবং নবজাতকের স্বাস্থ্য বিষয়ে আমরা এখন কি পর্যায়ে আছি। বর্তমান পরিসংখ্যান অনুযায়ী প্রতি 1 লাখে প্রতি বছর গর্ভকালীন জটিলতা এবং প্রসবকালীন জটিলতার কারণে প্রতি বছর 3 লক্ষ মহিলা মৃত্যুবরণ করে এবং 2 মিলিয়ন নবজাতক তার জন্মের 1 মাস পূর্তির পূর্বেই মৃত্যুবরণ করে এবং একই সঙ্গে আরো 2 মিলিয়ন নবজাতক সে ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই মৃত্যুবরণ করে। এ এক ভয়ানক চিত্র এবং এটাকে যদি আমরা
রাফ এস্টিমেট হিসাবে পর্যালোচনা করে দেখি, তাহলে দেখা যাবে প্রতি 7 সেকেন্ডে প্রতিরোধযোগ্য একটা করে মৃত্যুর ঘটনা ঘটছে। বর্তমানে যদি এই ট্রেন্ড অব্যাহত থাকে, তাহলে আমাদের একটু আগে যেটা উপস্থাপক বলছিলেন যে 2030 সালের মধ্যে এসডিজির যে আমাদের 3 নম্বর গোল, তার যে টার্গেট রয়েছে, সেই টার্গেট আমরা পূরণে ব্যর্থ হব। এটা প্রায় একেবারে অসম্ভব হয়ে দাঁড়াবে। এই এসডিজির 3 নম্বর গোলের মধ্যে উল্লেখযোগ্য বিষয়টা ছিল মাতৃস্বাস্থ্য, শিশু স্বাস্থ্য, অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনার চাহিদা মেটাপ এবং ড্রাগ অ্যাডিকশন ইত্যাদি বিষয়ে। জি, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাওয়াদুল হক, আমি এই বিষয়ে আপনার কাছে আরো জানবো। এই একই বিষয় নিয়ে আমি আসলে জানতে চাই অধ্যাপক ডাক্তার মোসলেউদ্দিন আপনার কাছে, যে আমরা আসলে বিভিন্ন পরিসংখ্যান থেকেই জানছি যে মায়ের মৃত্যু এবং শিশুর জন্ম মৃত্যু হার আসলে বেড়েই চলেছে। আপনার কাছে কি মনে হয় যে কেন আসলে এই মৃত্যু হারটা এখনো নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না? এটা নিয়ন্ত্রণে আনার আমাদের যে কর্মসূচি রয়েছে, জাতীয় আন্তর্জাতিক কর্মসূচির ভিতরে, এই কর্মসূচির ভিতরে অনেকগুলো কর্মসূচি আমার মনে হয় বন্ধ হয়ে রয়েছে, এবং সেই পরিবার পরিকল্পনা কর্মসূচির সাথে এই কর্মসূচিগুলো বন্ধ থাকার কারণে আমার মনে হয় এই মাতৃমৃত্যুর হার এবং শিশু মৃত্যুর হার একটু পরিমাণে বেড়ে যাচ্ছে। 1, 2 নম্বর হচ্ছে আমাদের যাদেরকে মাতৃমৃত্যু কমানোর জন্য সাধারণত ট্রেনিং প্রোগ্রাম একটা চালু হয়েছিল, এই ট্রেনিং প্রোগ্রামে আমার মনে হয় যারা পার্টিসিপেট করেছিল তাদের কোয়াক এবং ধাত্রীদের ট্রেনিংটা সম্পূর্ণ করা হয় নাই, অথবা তারা সেইভাবে গ্রহণ করতে পারে নাই। তাদের ট্রেনিংটা সেভাবে গ্রহণ করার না কারণে এখন পর্যন্ত ধাত্রীরা আমার মনে হয় তাদের অসম্পূর্ণ ট্রেনিংই রয়েছে। তাদের ট্রেনিং সম্পন্ন করে তাদেরকে উপযুক্ত করে মাঠে ছাড়ার ব্যবস্থা করা হতে পারে। আমাদের দেশে সাধারণত মানুষ এখনো পর্যন্ত তাদের মাতৃ ডেলিভারিটাকে কন্ডাক্ট করার জন্য সাধারণত অনেক ভিলেজ কোয়াকদের সূত্রপাত আসে এখানে ট্রেনিং এর, তাদের নিরাপদ ডেলিভারির কারণে। এবং এখানে আসলে থানা হেলথ কমপ্লেক্স গুলোকে সুসজ্জিত করা হয় নাই, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সকে সুসজ্জিত করা হয় নাই। থানা স্বাস্থ্য কমপ্লেক্সে এখনো পর্যন্ত যেটার কথা ছিল এনআইসিইউ তৈরি করে সেখানে শিশু মৃত্যু প্রিভেন্ট করার জন্য, কিন্তু সেই পরিমাণে শিশু মৃত্যু আমরা প্রিভেন্ট করতে পারি নাই। থানা পর্যায়ে এনআইসিইউ নাই। থানা পর্যায়ে তো এনআইসিইউ নাই, তার সঙ্গে আরো রয়েছে থানা পর্যায়ে সকল থানায় আমার মনে হয় গাইনি কনসালটেন্ট এবং শিশু কনসালটেন্ট দেওয়ার কথা ছিল। সেখানে আমার মনে হয় 25% থানা হেলথ কমপ্লেক্সেও সেই পোস্টিং গুলো দেওয়া হয় নাই। অতএব এক্সপার্ট যদি না থাকে, আমাদের মনে হয় এক্সপার্ট গুলোকে ওই থানায় পদায়ন করে আমার মনে মাতৃ এবং শিশু মৃত্যু সহজেই আমার মনে হয় আরো কমানো যায়। আমাদের সাধারণত মানুষের যে ঝাড়ফুঁকের অভ্যাস, এখনো পর্যন্ত মানুষকে কনসাস করা হয় নাই যে একটা সেফ ডেলিভারি একটা জাতিকে অনেক উপরের দিকে তুলে নিয়ে যেতে পারে। এটা জনসাধারণ এখন পর্যন্ত উপভোগ করে না। তারা ঝাড়ফুঁকে বিশ্বাস করে এখনো পর্যন্ত সেখানে আটকে রয়েছে, যার জন্য সুচিকিৎসাটা এবং ধাত্রীবিদ্যায় যে চিকিৎসার দরকার, সেই চিকিৎসার আমাদের মনে হয় অনেক অফুরন্ত অভাব রয়ে গিয়েছে। এই অভাব পূরণের জন্য আমার মনে হয় এই থানা হেলথ কমপ্লেক্স এবং ইউনিয়ন হেলথ কমপ্লেক্সে গাইনি বিশেষজ্ঞ এবং শিশু বিশেষজ্ঞ অবশ্যই প্রদান করা উচিত। দেশে যদি এখনো পর্যন্ত, বিশেষ করে আমি ইউনিয়ন বাদ দিলাম, বিশেষ করে থানা হেলথ কমপ্লেক্সে এখনো যদি মাতৃমৃত্যু প্রিভেন্ট করা না যায়, এত ওয়েল উইকিপ একটা থানা হেলথ কমপ্লেক্স থাকা সত্ত্বেও
এর চেয়ে দুর্ভাগ্য আমাদের জাতির জন্য আর কিছুই হইতে পারে জি, না। অধ্যক্ষ ডক্টর মোসলেউদ্দিন, আপনি বলছেন যে 2025 সালে এসে আসলে স্বাস্থ্য খাতে অনেকগুলো অভাব রয়েছে এবং জনমানুষের যে অসচেতনতা সেটাও রয়েছে। এর থেকে আসলে পরিত্রাণের উপায় কি, এটা আমরা জানবো। তবে তার আগে আমাদের সময় হয়েছে একটি বিরতি নেবার। একটি বিরতি থেকে ফিরে এসে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। মানচিত্রে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। স্বাগত আবারও মানচিত্রে। আজ আলোচনা করছি মা শিশুর স্বাস্থ্য এসডিজি লক্ষ্যমাত্রা পূরণে চ্যালেঞ্জ এই প্রসঙ্গে। আলোচনায় যুক্ত আছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাওয়াদুল হক এবং কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার মোসলেউদ্দিন। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের মানচিত্রে। আমি আবারও আসতে চাইবো অধ্যক্ষ ডাক্তার মোসলেউদ্দিন আপনার কাছে, যে বিরতির আগে আসলে আপনি বলছিলেন যে বর্তমানে এখন পর্যন্ত স্বাস্থ্য খাতে অনেকগুলো অভাব রয়েছে এবং জনগণের সচেতনতার অভাব রয়েছে। আমি যদি একটু বলি আপনাকে যে আমরা যদি এখনো গ্রামগঞ্জের দিকে তাকাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাই যে জন্মের পরপরই একজন শিশুর মুখে মধু দেওয়া হয়, কিংবা হচ্ছে যে যখন একজন গর্ভাবস্থায় একজন নারী থাকেন তখন তাকে কম কম খেতে দেওয়া হয়। সেক্ষেত্রে আসলে এই সচেতনতা তৈরির ক্ষেত্রে আপনারা আসলে কোন ধরনের উদ্যোগ নিচ্ছেন কিনা ডাক্তার মোসলেউদ্দিন? এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে অনেক আগেই একটা বলে দেওয়া হয়েছিল। বিশেষ এখন পর্যন্ত সমাজে এটা প্রচারিত হয়েছে কিনা আমি জানি না। বাচ্চার মুখে যখন মধু দেওয়া হয়, এই মধুটা কিন্তু মায়ের বুকের দুধের চেয়ে অনেক বেশি গুণে মিষ্টি, এবং এই বেশি গুণে মিষ্টির একটা খাবার যদি প্রথম তাকে দেওয়া হয়, সে তখন তত মিষ্টির একটা খাবারই সে খুঁজতে থাকে। মায়ের বুকের দুধটা তখন খাইতে চায় না। আমরা সবসময় বলে থাকি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে সমস্ত এজেন্সিগুলো বলছে যে মায়ের বুকের যে প্রথম যে দুধটা থেকে শাল দুধ, এই শাল দুধ অত্যন্ত গুণসম্পন্ন এবং অনেক রোগের প্রতিরোধ ক্ষমতা শিশুর শরীরে বাড়িয়ে দেয়। তারা করে কি, এই অনেক সময় আমাদের সমাজে একটা অপসংস্কার রয়েছে যে শাল দুধ খাওয়ানো নিষেধ, এটা খাইলে বাচ্চার অবস্থা খারাপ হয়ে যাবে। অ্যাকচুয়ালি এই শাল দুধই শিশুকে আগামী দিনে ভালোভাবে গড়ার জন্য এবং রোগ মুক্ত রাখার জন্য অত্যন্ত সুবিধা করে। এবং শুধুমাত্র তাই নয়, আমরা বলি যে একটা 6 মাস পর্যন্ত বয়সের একটা শিশুর জন্য আমার মনে হয় মায়ের বুকের দুধ ছাড়া আর কিচ্ছু খাওয়ার দরকার, ইভেন পানি খাওয়ানোর দরকার নাই। মায়ের বুকের দুধ যদি সময় মতো পরিচর্যা করে সুন্দর মতে খাওয়ানো হয় এবং খাওয়ানোর পজিশন গুলো বলা থাকে, এটা সাধারণত থানা হেলথ কমপ্লেক্সে গেলে, একজন চিকিৎসকের কাছে গেলে বা একজন ভালো চিকিৎসা কর্মীর কাছে গেলেও সুন্দরভাবে বলে দিতে পারে। মায়ের বুকের দুধটা খাওয়াতেও একটা পলিসি আছে, সেই পলিসি অনুযায়ী আমার মনে হয় ঠিক পজিশনে যদি শিশুর মুখকে মায়ের বুকের দুধের সাথে সংযোগ ঘটানো হয়, তাহলে সুন্দরভাবে মুখের দুধটা মায়ের শিশুর পেটে চলে যেতে পারে। এবং সেইভাবে দেখা গেছে সারা বিশ্বেই দেখা গেছে এই 6 মাস পর্যন্ত আসলে মায়ের বুকের দুধের বাইরে আর কোনো খাবারের প্রয়োজন নাই। এবং সেটা যদি খায়, তাহলে 1 নম্বর হলে মায়ের দুধ অত্যন্ত বিশুদ্ধ। বাইরের যে কৃত্রিম দুধটা খাওয়াবে, এটার ভিতরে অনেক কিছু থাকতে পারে। হ্যাঁ, আমরা সব সময় বলি, হ্যাঁ, মাই বয় না খাইয়ে মাই মিল্ক খাওয়াও, মাই মিল্ক খাওয়াও। আসতে চাইব অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাওয়াদুল হক। আমরা আসলে শুনছিলাম ডাক্তার মোসলেউদ্দিনের কাছ থেকে যে এখন পর্যন্ত প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য খাতে বিভিন্ন ধরনের অভাব রয়েছে। আপনার কাছে কি মনে হয় যে এসডিজি লক্ষ্যমাত্রা পূরণে আমরা যে শুনছিলাম যে বিভিন্ন ধরনের স্বাস্থ্য খাতে যেই অভাবগুলো, সেগুলো থাকলে কি আমরা লক্ষ্যমাত্রাটা পূরণ করতে পারবো? আর এই লক্ষ্যমাত্রা পূরণে আসলে আমাদের করণীয় কি? আচ্ছা, ধন্যবাদ। আমরা প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যায় আমরা কিন্তু অনেক দূর এগিয়েছি। বাংলাদেশ কিন্তু প্রাথমিক স্বাস্থ্য সেবায় অনেকটা সফলতা অর্জন করেছে। কিন্তু আপনি যদি বলেন যে এসডিজির যে 3 নম্বর গোল, যেটা 2030-এর মধ্যে আমাদের অর্জন করতে হবে, সেটা অর্জনের জন্য কিন্তু যথেষ্ট নয়। এটা আমরা কোনোভাবে এখন আমাদের যে গতিতে আমাদের স্বাস্থ্যসেবার কার্যক্রমগুলো চলছে, সেই গতি দিয়ে আমরা কখনোই 2030 সালের মধ্যে এসডিজির 3 নম্বর গোলের যে টার্গেট, সেটা আমরা অর্জন করতে পারবো না। কেন পারবো না? আপনাকে কতগুলো পরিসংখ্যান যদি আমি বলি, যে প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ হওয়া উচিত ছিল 15%। আমরা এখন পর্যন্ত 5%-এর বেশি বাজেট বরাদ্দ পাইনি। এবং একটা জিনিস খেয়াল করবেন যে
আমি জাস্ট একটা পরিসংখ্যান দেখলাম যে দক্ষিণ এশিয়ায় যে ব্যক্তিগত স্বাস্থ্যের জন্য যে ব্যয়, সে ব্যয়টা বাংলাদেশে সবচাইতে বেশি এই দক্ষিণ এশিয়ায়। এবং একটা মাতৃস্বাস্থ্য, শিশু স্বাস্থ্য, অসংক্রামক রোগ ইত্যাদি নিয়ে 33টা সূচকের উপরে নির্ভর করে 100 স্কোরিং এর মধ্যে বাংলাদেশ স্কোর করেছে 52। এবং আমরা যদি 2030-এর মধ্যে আমরা অর্জন করতে চাই তাহলে আমাদেরকে কমপক্ষে 80 স্কোর অর্জন করতে হবে। কিন্তু যে গতিতে আমাদের কার্যক্রম চলছে সেখানে আমরা 60-এর উপরে কোনোভাবে ওঠা সম্ভব নয়। সুতরাং আমাদের বর্তমান সময়ের যে স্বাস্থ্যসেবা যে সিস্টেম এবং যে গতিতে চলছে সেই অনুযায়ী আমরা 2030 সালের মধ্যে আমরা টার্গেট অর্জন করতে পারবো না। একটা জিনিস বলি, আমাদের বর্তমান যে ম্যাটারনাল মর্টালিটি রেট, আপনি একটু আগে বললেন যে প্রতি লাখ মানে লাইভ বাড়তে 123, কোনো ক্ষেত্রে কোনো পরিসংখ্যান বলছে 156, এবং প্রতি 1000 লাইভ বাড়তে নবজাতকের মৃত্যুর হার 20, কোথাও বলছে 21। কিন্তু আমাদের ওই টার্গেট যদি অর্জন করতে হয় 2030 সালের মধ্যে, তাহলে আমাদের মাতৃ মৃত্যুর হার 70 অথবা তার নিচে নামিয়ে নিয়ে আসতে হবে। আবার নবজাতক মৃত্যুর হার 12 অথবা তার নিচে, মানে প্রতি 1000-এ এটা নামিয়ে নিয়ে আসতে হবে। এটা এখন যে পর্যায়ে আছে আমরা, সেই পর্যায়ে এটা অসম্ভব ব্যাপার। সুতরাং আমাদেরকে এই সেক্টরটাকে অবশ্যই আমাদের কার্যক্রম এর গতি ত্বরান্বিত করতে হবে এবং এটা জনগণকে উদ্বুদ্ধ করতে হবে এবং স্বাস্থ্য সেবাকে আরো মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে হবে। তাছাড়া কোনোভাবে এটা অর্জন করা সম্ভব নয়। এবং বিশেষ করে আমরা যদি সুস্থ নবজাতক চাই তাহলে অবশ্যই আমাকে গর্ভবতী মা তার নিয়মিত চেক আপ করতে হবে। তার গর্ভকালীন কোনো জটিলতা হওয়ার আগেই আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং সে অনুযায়ী তার চিকিৎসা ব্যবস্থা দিতে হবে। এটা যদি আমরা প্রান্তিক লেভেলে এই ব্যবস্থাটা নিয়ে যেতে না পারি তাহলে কিন্তু আমাদের এই লক্ষ্যমাত্রা অর্জন কোনোভাবে সম্ভব নয়। বিশেষ করে আমাদেরকে উপজেলা হেলথ কমপ্লেক্স লেভেলে আমাদেরকে নিরাপদ ডেলিভারির ব্যবস্থা প্রত্যেকটা উপজেলায় থাকতে হবে। তার গর্ভকালীন যে অ্যান্টিনাটাল কেয়ার যেটা আমরা বলি, গর্ভকালীন যে চিকিৎসা সেবা, সেটা আমাদের একেবারে ইউনিয়ন পর্যায়ে যেটা আরো প্রান্তিক লেভেলে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। এই জন্য ট্রেন্ড ম্যান পাওয়ার আমাদের কাজে লাগাতে হবে এবং সেই সাথে অপোজিট পক্ষে যারা সেবা গ্রহণ করবে তাদের মধ্যেও সচেতনতা বৃদ্ধি করতে হবে। এই অ্যাওয়ারনেস ডেভেলপমেন্টটা খুবই জরুরি। এটা এই জন্য আমাদের প্রয়োজনে আমাদের প্রান্তিক লেভেলে বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেগুলোতে আছে সেগুলোতে প্রতিদিনই একটা করে সেশনের ব্যবস্থা করতে হবে। সেখানে যারা আসবে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে সেবা গ্রহণ করার জন্য। দুটোই দরকার, যেমন সেবা যারা দিবে তাদের যেমন ঐকান্তিকতা থাকতে হবে, যা রিসোর্স আছে সেই রিসোর্সটা পুরোপুরি কাজে লাগাতে হবে, সেভাবে যারা গ্রহণ করবে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। দুই পক্ষ সমানভাবে এগিয়ে আসতে হবে এবং আমাদের প্রত্যেকটা কার্যক্রমের গতি ত্বরান্বিত করতে হবে। আদারওয়াইজ আমরা লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হব। জি, ডাক্তার মোহাম্মদ জাওয়াদুল হক, আপনি বলছিলেন যে আসলে প্রান্তিক পর্যায়ে বিভিন্ন ধরনের ট্রেনিং এর ব্যবস্থা যদি করা যায় সেক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধি করা যেতে পারে। এই যে ট্রেনিং এর কথা আপনি বলছেন, সেই ট্রেনিং এর জন্য কি পর্যাপ্ত বা দক্ষ জনবল আছে আমাদের? জনবল আমাদের আছে, কিন্তু আপনি যদি বলেন দক্ষ জনবল আছে কিনা সে ব্যাপারে অবশ্যই আমাদের আর একটু চিন্তা করতে হবে। কারণ আমরা যে জনবল তৈরি করছি সবগুলোকে সমানভাবে দক্ষভাবে তৈরি করতে পারছি না। এটা আমাদের এক ধরনের ব্যর্থতা আছে। আমরা সেই ব্যর্থতাকে আমাদের কাটাতে হবে। আমাদের জনবলকে পুরোপুরি দক্ষভাবে তৈরি করতে হবে এবং এটার জন্য একদম সব লেভেলে একই রকম দক্ষতার আমার প্রয়োজন নাই। আমি একদম প্রান্তিক লেভেলে যাদেরকে তৈরি করবো তাদের এক ধরনের দক্ষতার মাপকাঠি তৈরি করতে হবে। যারা জেলা পর্যায়ে কাজ করবে তাদের এক ধরনের মাপকাঠি তৈরি করতে হবে এবং যারা টার্সিয়ারি লেভেলে বা সুপার স্পেশালাইজড লেভেলে কাজ করবে তাদের আর এক ধরনের দক্ষতার মাপকাঠি তৈরি করতে হবে। আমাদের এই ব্রেকিং করে দক্ষতার লেভেল নির্ণয় করে আমাদেরকে কিন্তু আগাতে হবে, তাহলে আমরা আগাতে পারবো। সবগুলোকে আমি একইভাবে দক্ষভাবে তৈরি করব এটা কিন্তু আমাদের পক্ষে, আমাদের যে রিসোর্স, আমাদের যে মানে সম্পদ এবং যে আমাদের ম্যান পাওয়ার যা আছে এই দিয়ে সমানভাবে সবগুলোকে একইভাবে প্রশিক্ষিত করা সম্ভব নয়। জি, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাওয়াদুল হক এবং অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ মোসলেউদ্দিন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আজকে যুক্ত হয়ে আমাদের সময় দেওয়ার জন্য। এই ছিল আজকের মানচিত্র। আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।